আসসালামু আলাইকুম সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের জারণ বিজারণ পর্ব 2। আমরা গত ক্লাসে জারণ বিজারণের বেসিকটা বুঝেছিলাম, যে কোনো একটা মৌলকে বা কোনো একটা যৌগকে আমরা কোনটাকে জারক বলবো বা কোনটাকে বিজারক বলবো সেই সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি। তো গত ক্লাসেরই যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেই উদাহরণটা আমি আবার একটু আজকে এক্সপ্লেন করব 2 মিনিটে, তারপর আমি সামনের দিকে আগাবো। গত ক্লাসে আমরা ঠিক এই উদাহরণটাই কিন্তু করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুজন মিলেই কিন্তু একটা আয়নিক যৌগ তৈরি করতেছে, নাম হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। সেখানে দেখেছিলাম যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হচ্ছে এবং অক্সিজেন ওই 2টা ইলেকট্রন, যে 2টা ইলেকট্রন ম্যাগনেসিয়াম ত্যাগ করলো সেই 2টা ইলেকট্রনই কিন্তু অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন 2- হয়েছে। তাহলে এখানে দুই রকমের রিয়াকশন, একটা এলিমেন্ট ইলেকট্রন ত্যাগ করছে আর একটা এলিমেন্ট ইলেকট্রন গ্রহণ করছে। তা আমরা গত ক্লাসে যা পড়েছিলাম তার সামারিটা হলো ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য আমরা ম্যাগনেসিয়ামকে বলেছিলাম বিজারক। বিজারক মানে কি? যে বর্জন করে। বিজারক মানে কি? যে বর্জন করে। কি বর্জন করে? ইলেকট্রন বর্জন করে। তাহলে বিজারকের কাজ, তার নামটা তাহলে কিভাবে আসলো? তার নামটা আসলো, এই বিজারক জিনিসটা অন্যকে বিজারিত করতে পারে বা অন্যের, সে নিজের না কিন্তু অন্যের বিজারণ ঘটায়, ঠিক আছে? এই জন্য তার নামটা হলো আসলে বিজারক। এখন অন্য বলতে আমি কাকে বোঝাচ্ছি? এখানে ম্যাগনেসিয়াম কার বিজারণ ঘটাচ্ছে? ম্যাগনেসিয়াম কিন্তু অক্সিজেনের বিজারণ ঘটাচ্ছে। কার বিজারণ ঘটাচ্ছে? অক্সিজেনের কিন্তু বিজারণ ঘটাচ্ছে। তার মানে এই জন্যই কিন্তু ম্যাগনেসিয়ামের নাম আমরা বিজারক বলেছিলাম। আবার একটু খেয়াল করে আসো, এই জন্যই কিন্তু ম্যাগনেসিয়াম কিন্তু অক্সিজেনের বিজারণ ঘটাচ্ছে বিদায় অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে কিন্তু বিজারণ বিক্রিয়া দিচ্ছে, কারণ ম্যাগনেসিয়াম অক্সিজেনের বিজারণ ঘটাচ্ছে, এই জন্য সে বিজারক এবং অক্সিজেনের বিজারণ ঘটে। ভাইস ভার্সা, অক্সিজেনকে আমরা বলেছিলাম জারক, কারণ জারকের কাজ হলো কি? ইলেকট্রন গ্রহণ করা। আর জারকের কাজ যেহেতু ইলেকট্রন গ্রহণ করা, তার মানে জারকের নামটা কিভাবে আসলো? নামটা আসলো, জারকের কথার অর্থ হলো যে অন্যের জারণ ঘটায়। জারক বা জারক যে কথাটা, জারক কথাটা এসেছে মূলত সংস্কৃত একটা ভাষা থেকে। হ্যাঁ, সেখানে এই জারক কথাটা আসছে জার বা ধাতু থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখানে জারক কথাটার নামকরণটা করা হয়েছে এই বেসিসে যে যে অন্যের জারণ ঘটায়, যে অন্যের জারণ ঘটায় সে জারক, যে অন্যের বিজারণ ঘটায় সে বিজারক। কথাটা কি বললাম? যে অন্যের বিজারণ ঘটায় সে বিজারক। তার মানে বিজারণ ঘটায় মানে কি? এই যে বিজারক, তো বিজারককে ম্যাগনেসিয়াম, তো সে অন্যের বিজারণ ঘটায় কিন্তু নিজের কি ঘটাবে? নিজের জারণ ঘটাবে। সে নিজে ঘটায় না অ্যাকচুয়ালি, জারণ তো ঘটাইছে আরেকজন। যেমন দেখো অক্সিজেন, সে জারক, সে অন্যের কি ঘটাইছে? সে অন্যের জারণ ঘটাইছে। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। এখন আমরা কিন্তু এই বিক্রিয়াগুলাই আমরা ইন ডিটেলস গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয় জারক বিজারক চিহ্নিতকরণে, এবং জারক বিজারকের কনসেপ্টটাতে আমাদের অনেক মিসকনসেপশন থাকে এবং সেইগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আজকে এই নোটটা কিন্তু আমরা সামারি হিসাবে লিখে দিয়েছি। এবং কথাটা কিন্তু আবার আমি একটু বলতেছি, তোমরা সহজে মনে রাখার জন্য মনে রাখবা যে বিজারক দেয় জারণ বিক্রিয়া। হ্যাঁ, বিজারক নিজে দেয় জারণ বিক্রিয়া কিন্তু অন্যের কি? বিজারণ ঘটায়। আর জারক জারক নিজের দেয় বিজারণ বিক্রিয়া, অন্যকে জারণ বিক্রিয়া দেয়। এটাই হলো মূল কথা। আর জারকের কাজ ইলেকট্রন গ্রহণ করা, বিজারকের কাজ ইলেকট্রন বর্জন করা। আর এইভাবে মনে রাখতে পারো উল্টাভাবে, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণকে দিবে বিজারক দিবে, আর বিজারণকে দিবে জারক দিবে, উল্টা। এই জিনিসটা কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি। নিচে আমি 2টা লাইন লিখছি, এই 2টা লাইনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখো কিভাবে বলছি, আমি জারক দিয়ে বলছি, তুমি বিজারক দিয়েও এই লাইনটাকে বলতে পারবা। এটা তোমাদের নিজেদের বাসায় টাস্ক থাকবে যে এই লাইনটাকে তুমি বিজারক দিয়ে শুরু করবে। কিভাবে? জারক পদার্থ বা মিলাবা। হ্যাঁ, জারক পদার্থ যখন আমরা বলছি তখন আসলে আমি কাকে ইন্ডিকেট করতেছি? এই উদাহরণে অক্সিজেনকে, তাই তো? জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করার সময়, দেখো জারক পদার্থ কেন বললাম? কারণ সে অন্যকে কি করে? জারিত করে। জারক পদার্থ কেন বলছি? কারণ সে অন্যকে জারিত করে। তাহলে জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করার সময় পদার্থটি থেকে ইলেকট্রন অপসারণ করে। তার মানে অক্সিজেন ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসলো এবং বের করে সেই ইলেকট্রন কিন্তু অক্সিজেনটা গ্রহণ করলো। কথাটা কিন্তু বুঝতে পারছি ভাইয়া? জারক পদার্থ অন্য পদার্থ থেকে ইলেকট্রন বের করে নিয়ে এসে সে নিজে গ্রহণ করে, কি হয়? নিজে গ্রহণ করার পরে সে নিজে কি হয়? নিজে কিন্তু বিজারিত হয়। তখন জারক, দেখো কথাটা মানে কি? জারক কি হচ্ছে? জারক কিন্তু নিজে বিজারিত হচ্ছে না। হ্যাঁ, জারক কিন্তু নিজে বিজারিত হচ্ছে, এই জন্য তো সে বিজারণ বিক্রিয়া দিচ্ছে। এবং এই জারককে বিজারিত করতেছে কে? এই ম্যাগনেসিয়াম। কিন্তু ম্যাগনেসিয়ামের কাজ কি? অন্যকে বিজারিত করা না? ম্যাগনেসিয়াম তো অক্সিজেনকে বিজারিত করছে এবং অক্সিজেন জারক কিন্তু সে নিজে বিজারিত হচ্ছে।
কিন্তু অক্সিজেন জারক সে অন্যকে জারিত করতেছে, তবে তার নামটা আসছে কিন্তু সে অন্যকে কি করতে পারতেছে তার বেসিসে, সে অন্যকে জারিত করতেছে, এই জন্য তার নাম জারক, কিন্তু সে নিজে কিন্তু বিজারিত হচ্ছে, এই জন্য কিন্তু সে বিজারণ বিক্রিয়া দিচ্ছে। তাহলে আমরা এই লাইনটা কি বলতে পারি এখন, যে জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করার সময় পদার্থটি থেকে ইলেকট্রন অপসারণ করে সেই অপসারণকৃত ইলেকট্রন নিজেই গ্রহণ করে বিজারিত হয় এবং সে কি দেয়, সে বিজারণ বিক্রিয়া দিচ্ছে। তা আশা করি আমরা এই পুরো প্রসেসটা বুঝতে পারছি যে আসলে জারণ বিজারণ বিক্রিয়ার মূল বেসিসটা বা মূল আলোচনাটা আমাদের কোথায় ছিল। এই যে আমরা আয়নিক যৌগের খেলা দেখে ফেললাম। এখন আমাদের সামনে যাব আমাদের মূল আলোচনা আজকের, সেটা হলো যে হ্যাঁ ভাই আমরা বুঝলাম যে আয়নিক যৌগের ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়াটা খুব ভালো মতো আমরা বুঝতে পারলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য সমযোজী বিক্রিয়া বা কোভ্যালেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের কীভাবে আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা এক্সপ্লেন করব। সমযোজী বিক্রিয়ার ক্ষেত্রে কি তাহলে জারণ বিজারণ হয় না? হ্যাঁ হয়, তবে তাদের নিয়মটা একটু অন্যরকম এবং সেই নিয়মটাই আজকে আমাদের শিখতে হবে। এবং জারণ বিজারণ বলতে আমরা আসলে ওই নিয়মটাকেই বুঝি, এটা নতুন নিয়ম, হ্যাঁ আইউপ্যাক কর্তৃক নতুন নিয়ম, তো সেটা আমরা আজকে শিখবো এবং ইন ডিটেলস শিখবো। এবং মনে রাখবা আমাদের পৃথিবীতে যত রিয়াকশন আছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়াকশনটাই আসলে কোভ্যালেন্ট রিয়াকশন, সমযোজী বন্ধন, ঠিক আছে? এবং সমযোজী বন্ধনটাই আসলে পৃথিবীর মোস্ট অফ দ্য রিয়াকশন এটা সমযোজী বন্ধন, আমাদেরকে ঘিরে যে রিয়াকশনগুলো রয়েছে, কারণ আমাদের শরীর বা আমাদের চারপাশে সব কিছুই কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের যৌগ বা জৈব যৌগ, এই সবগুলো আর জৈব যৌগ কিন্তু সবসময়ই সমযোজী বন্ধন গঠন করে। এই জন্য সমযোজী বন্ধনের যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো বরাবরই আমাদের খুব ভালো মতোই শিখতে হবে। যাই হোক, আমরা সমযোজী বন্ধনটা কিভাবে তৈরি হয় এটা নিয়ে আমরা আশা করি বুঝে এসেছি পঞ্চম অধ্যায়ের মধ্যেই। তারপরে এখানে আমি একটু জাস্ট 2 মিনিটের জন্য সামারি করছি যে আমাদের আয়নিক যৌগ কি ছিল বলতো ভাইয়া? আয়নিক যৌগ ছিল, ম্যাগনেসিয়ামটা দিয়ে উদাহরণটা বলি, এই ম্যাগনেসিয়ামের কিন্তু যোজ্যতা স্তরে তার 2টা ইলেকট্রন ছিল, ঠিক আছে? এবং সেই 2টা ইলেকট্রন কে গ্রহণ করছে? অক্সিজেন গ্রহণ করছে। অক্সিজেনের 6টা ছিল এবং সে ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন নিজে গ্রহণ করেছে, ঠিক আছে? নিজে গ্রহণ করেছে এবং গ্রহণ করার ফলে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, আর অক্সিজেন কি হয়েছে? সে 2টা গ্রহণ করেছে না, ইলেকট্রন বেড়ে গেছে, এই জন্য 2- হয়েছে। তার মানে এখানে আমরা কি বলতে পারি, ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর ঘটে। কি ঘটে? সম্পূর্ণ স্থানান্তর ঘটে। বা এরকম কি হয়েছে যে ম্যাগনেসিয়াম বলছে যে 2টা ইলেকট্রন আমিও নিই তুমিও নাও, এরকম তো হয়নি, বা ও তো বলেও নাই যে আমি একটা রাখি তুমি একটা রাখো, এরকম না, 2টা ইলেকট্রন সম্পূর্ণভাবে ওকে দিয়ে দিয়েছে। তো ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর ঘটে, বাট সমযোজী বন্ধনের বেলায় কিন্তু এরকম কিছু না। এবং এইখানে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি আয়নিক যৌগ বা আয়নিক রিয়াকশন, বা আয়নিক যৌগ তৈরি হয়েছে বা আয়নিক রিয়াকশন বলতে পারি, কারণ এখানে সম্পূর্ণ আয়ন তৈরি হলো। বাট আমাদের সমযোজী বন্ধনে কিন্তু আসলে এরকম কিছুই হয় না। আমরা অলরেডি পড়ে এসেছি এগুলো, আমি আশা রাখবো এতটুকু তোমরা পড়ে এসেছো, কিন্তু তারপর আমি এখানে এক্সপ্লেন করতেছি যে সমযোজী বন্ধন কি ছিল। যেই বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, এখানে ইলেকট্রন শেয়ার হয়েছে না, ইলেকট্রন সম্পূর্ণ দান ঘটেছে, ইলেকট্রনের সম্পূর্ণ দান ঘটেছে, মানে ম্যাগনেসিয়াম দান করেছে এবং অক্সিজেন গ্রহণ করেছে। বাট যদি তুমি সমযোজী বন্ধনের বেলায় আসো, সেখানে কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রন যেটা ম্যাগনেসিয়াম দিয়ে দিয়েছিল, এটা কিন্তু ম্যাগনেসিয়াম নিজেও ফিল করবে আবার অক্সিজেনও ফিল করবে। যদিও ম্যাগনেসিয়াম অক্সিজেন কখনোই সমযোজী বন্ধন হবে না, বাট আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন, এটা কিভাবে গঠিত হয় ভাইয়া? আমরা সবাই জানি যে হাইড্রোজেনের সর্ববহিস্থ স্তরে তার একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিন, বলতো ক্লোরিনে কটা আছে? ক্লোরিনের কিন্তু 7টা ইলেকট্রন আছে, 2, 3, 4, 5, 6 আরও 7। এটিগুলো আমরা আশা করি সবাই বুঝি ভাইয়া, কারণ ক্লোরিনের 17 নম্বর গ্রুপে আছে এবং তার যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন আছে, এই যে 2টা করে পেয়ার আছে আর একটা সিঙ্গেল আছে। এখন ওরা দুজনেই চাইবে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, ফর স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করতে। বারবার এগুলো আলোচনা করে আসছে আগে। তাহলে এখন দেখো, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন লাগে, ক্লোরিনেরও একটা ইলেকট্রন লাগে, কারণ ক্লোরিন যদি একটা ইলেকট্রন পায় তার হয়ে যাবে মোট 18টা ইলেকট্রন এবং সে
অর্জন করবে আর্গনের ইলেকট্রন বিন্যাস তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের। আবার হাইড্রোজেনে যদি একটা পায় তাহলে সেও কিন্তু আমাদের তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়ে যাবে। তাহলে দুজনেরই কিন্তু একটা দরকার। তাহলে তারা কি করবে এখন? আগের বার তো ম্যাগনেসিয়ামে 2টা হারানো দরকার ছিল, অক্সিজেনে 2টা গেইন করা দরকার ছিল, এবং সেটা পারছে তারা। ম্যাগনেসিয়াম 2টা ছেড়ে দিছে, সে হয়ে গেছে নিয়নের মতো, ঠিক আছে। অক্সিজেন 2টা গ্রহণ করছে, সে হয়ে গেছে নিয়নের মতো। তাহলে দুজনেই কিন্তু স্টেবিলিটি অর্জন করে ফেলছে। বাট এখানে কিন্তু দুজনেরই দরকার। তখন তারা কি বলবে, যা আসো আমরা ইলেকট্রন শেয়ার করি। শেয়ার বলতে কি, যে তোমার একটাও দাও আমার একটাও দিই, এমনভাবে রাখি যাতে দুজনই ওই 2টা ইলেকট্রনকে একই টাইমে একই সময় ফিল করতে পারি। তখন কি হলো বলো তো ভাইয়া? তখন এই যে হাইড্রোজেন আর এই যে আমাদের ক্লোরিন আসবে। এই যে ক্লোরিনের ইলেকট্রন আর এই যে হাইড্রোজেনের ইলেকট্রন আমরা বলতে পারি এই 2টা ইলেকট্রন কি করলো, এই 2টা ইলেকট্রন কিন্তু তারা সমভাবে শেয়ার করলো। তারা কি করলো, সমভাবে শেয়ার করলো, এবং এটাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। এখন ভাইয়া আসো আমাদের মূল আলোচনার বিষয়। এখন আমাদের মনে হচ্ছে এটা মনে হয় সমভাবে শেয়ার হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু সমভাবে শেয়ার হইলো বন্টনটা, বা আমি একটু নজর করে তুমি আরো ডিপনেসে ঢুকো, আর একটু গভীরতায় ঢুকো, তখন দেখবা এখানে কিন্তু আরেকটা ব্যাপার আমরা ঘটে এসেছে। তোমরা অবশ্যই অলরেডি পড়ে এসেছো পোলারিটি সম্পর্কে, ঠিক আছে। আমি আশা রাখবো তোমরা পড়ে এসেছো পোলারিটি সম্পর্কে। না পড়লেও সমস্যা নাই, এখানে আমি আর একটু এক্সপ্লেন করতেছি যে হোয়াট ইজ পোলারিটি, ঠিক আছে। আমাদের কিন্তু এই টার্মটা জানা লাগবে, ঠিক আছে। যদি আমরা বেসিক পড়তে চাই তাহলে কিন্তু আমাদের এই পোলারিটি টার্মটা জানতে হবে। পোলারিটি কি আসলে বলতো? 2টা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে 2টা মৌলের মধ্যেই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। এই ঘটনাটাই কিন্তু আসলে পোলারিটি। তোমরা কি আসলেই বুঝছো ব্যাপারটা? তোমাদের অবশ্যই বোঝা উচিত, কারণ তোমরা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি টার্মটা কিন্তু অবশ্যই পড়ে এসেছো, ঠিক আছে। এইটা আমাদের পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের জন্যই ফিক্সড করা আছে, এবং আমরা এগুলা পর্যায় সারণীতে তাকালেই আমরা পেয়ে যাব যে কার তড়িৎ ঋণাত্মকতা কতটুকু। এবং এই যে তড়িৎ ঋণাত্মকতাটা কি মিন করে, ঠিক আছে, মনে রাখবা যে তড়িৎ ঋণাত্মকতাকে আমি EN দ্বারা প্রকাশ করলাম। EN ফর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। EN অফ ক্লোরিন, এটা কিন্তু তোমাদের আগেই পড়া উচিত, বা আমি আগেই পড়াবো এগুলা আগের চ্যাপ্টারগুলোতে। এখানে জাস্ট ওভারভিউ করছি। EN অফ ক্লোরিন সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 3.0, আর তোমার EN অফ হাইড্রোজেন যতটুকু আমি ভুল না করে থাকি তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি হয় 2.1, তোমার 3 আর 2.1। তাহলে তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হয়েছে বলো তো ভাইয়া? হয়েছে তোমার 3 থেকে 2.1 বাদ, মানে 0.9 মতো। তার মানে যদি 2টা এলিমেন্টের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.9 মতো হয় তাহলে সেটা কিন্তু হাইলি পোলার হয়, খুব ভালো একটা পোলার ইন নেচার হয়। এখন পোলার বলতে আসলে আমি কি বোঝাচ্ছি তোমরা অবশ্যই জানার কথা, যে পোলার বলতে আসলে আমি কি বোঝাচ্ছি বলো তো। দেখো তোমাকে আমি একটু বুঝাই, এক্সপ্লেন করি সেটা কিভাবে এক্সপ্লেন করে। দেখো তোমাকে আমি বললাম যে A একটা এলিমেন্ট আছে আর B একটা এলিমেন্ট আছে, তারা কিন্তু বন্ধনে আবদ্ধ। তারা কি আবদ্ধ? তারা বন্ধন আবদ্ধ। আমরা সবাই জানি যে বন্ধন হতে হলে কয়টা ইলেকট্রন লাগে? 2টা ইলেকট্রন লাগে। এখানে কিন্তু হাইড্রোজেন ক্লোরিন, একটা বন্ধন হতে হলে 2টা ইলেকট্রন লাগে। বন্ধন বলতে কি? তাদের মধ্যে যে আকর্ষণটা। যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমি পাশাপাশি পড়ে ফেলি, তাহলে এই যে হাইড্রোজেন এই যে ক্লোরিন, তারা কিন্তু বন্ধনে আবদ্ধ হয়েছে, সমযোজী বন্ধন। কয়টা ইলেকট্রন দিয়ে? হাইড্রোজেনের একটা এবং ক্লোরিনের একটা বন্ধনে তারা আবদ্ধ হয়েছে। এতটুকু আমরা পড়ে এসেছি। তাহলে পোলারিটি বলতেছে যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমি বললাম যে A এলিমেন্টের তড়িৎ ঋণাত্মকতা হলো ENA, আর B মৌলের তড়িৎ ঋণাত্মকতা হলো ENB। এবং আমি বললাম যে ENB ইজ গ্রেটার দেন ENA, মানে B মৌলের তড়িৎ ঋণাত্মকতা A মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কি বললাম? যে B মৌলের ইলেকট্রোনেগেটিভিটি A মৌলের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি। তাহলে এইটা মিন করতেছে তাদের যে বন্ধন জোড় ইলেকট্রনটা আছে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সে বন্ধন জোড় বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে 2টা ইলেকট্রন যারা কিনা বন্ধনে অংশগ্রহণ করছে, বন্ধনে অংশগ্রহণ করছে, তার মানে কোন? এই 2টা ইলেকট্রন না? হ্যাঁ, এটা হলো বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে
তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হবে সে বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে একটু পুল করবে, টেনে নেবে। এই যে ধর্মটা, এই ধর্মটাই কিন্তু আসলে তড়িৎ ঋণাত্মকতা। আমি একটু লিখে দিই জিনিসটা, যে অধিক তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল অধিক তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল বন্ধন জোড় ইলেকট্রন, অর্থাৎ বন্ধনে অংশগ্রহণকৃত ইলেকট্রন বোঝাচ্ছি। অধিক তড়িৎ ঋণাত্মক যুক্ত মৌল বন্ধনজোড় ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। তার ফলে কি হয় দেখো, খেয়াল করো। তাহলে ইএন বি ইজ গ্রেটার দেন, যদি ইএন এ হয়, আমি ধরে নিছি যে ইএন বি ইজ গ্রেটার দেন ইএন এ, এটা যে কোনোটা হতে পারে, আমি জাস্ট এখানে ধরে নেওয়ার জন্য ধরে নিলাম। তাহলে এখানে রেজাল্ট কী হবে বলো তো ভাইয়া? এখানে রেজাল্ট এরকম হবে না যে এ এলিমেন্ট ছিল, তারা কিন্তু বন্ধন ভেঙে যায়, হ্যাঁ বন্ধন কিন্তু আছে, এবং বি এলিমেন্ট ছিল, কিন্তু এই যে বন্ধনজোড় ইলেকট্রনটা কিন্তু আগে মাঝখানে ছিল, কিন্তু একটু পরে দেখবা সেটা মাঝখানে থাকবে না, সেটা হয়ে যাবে কি একটু বি এর কাছাকাছি। কার কাছাকাছি হয়ে যাবে? একটু বি এর কাছাকাছি হয়ে যাবে। তো এখন চিন্তা করো, তাহলে বি এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল, এবং এটা একটা মান, এটা আমাদের পর্যায় সারণীর মধ্যেই আমাদের সবার জন্যই ফিক্সড করে দেওয়া আছে। তোমাদের কয়েকটা মান একটু মুখস্থ করে ফেলতে হবে, যেমন ক্লোরিন, তারপর হাইড্রোজেন, কার্বন, হ্যাঁ, তারপর তোমার ফ্লোরিন, এরকম কয়েকটা, নাইট্রোজেন, এরকম কয়েকটা তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে তড়িৎ ঋণাত্মকতার মান। এবং এটা কি ধর্ম মিন করে? এটা মিন করে যে বন্ধনজোড় ইলেকট্রনটাকে কতটুকু টানতেছে কোনো একটা এলিমেন্ট। তাহলে এখানে দেখো তো যে আমরা এখন কি বলতে পারি, খুব ঠান্ডা মাথায় দেখো। তা এখন এখানে একটু এক্সপ্লেন, এটা কি এক্সপ্লেন করতেছে? এটা এক্সপ্লেন করতেছে এই যে এই রিজিয়নটাতে এতটুকু অংশে নেগেটিভিটি বেড়ে গেছে না, আর এখানে কিন্তু নেগেটিভিটি কমে গেছে। কারণ কি? কারণ আগে কিন্তু এই যে বন্ধনজোড় ইলেকট্রনটা আছে সেটা কিন্তু মাঝ বরাবর অবস্থান করতেছিল, কিন্তু এখন কিন্তু আর মাঝ বরাবর নাই। মাঝ বরাবর থাকা মানে কি? দুজনেই ইকুয়ালি শেয়ার করা, বাট এখন কিন্তু একটু বিয়ের দিকে চেপে গেছে। তাহলে যেহেতু বিয়ের দিকে চেপে গেছে, তার মানে এই প্রান্ত বা এতটুকু রেজিয়ন, এতটুকু এলাকার মধ্যে কিন্তু নেগেটিভিটি বেড়ে গেছে, আর এতটুকু অংশে কি হয়েছে? নেগেটিভিটি কমে গেছে, বা উল্টা বললে পজিটিভিটি বেড়ে গেছে। এই জন্যই কিন্তু এই যোগের মধ্যে তুমি দেখবা পার্শিয়ালি নেগেটিভ, দেখো পুরোপুরি নেগেটিভ না, কিন্তু পার্শিয়ালি নেগেটিভ, আর এই প্রান্তে যে পার্শিয়ালি পজিটিভ। অনেকে, আমি এখানে চাই গামা দিয়ে না বলে ডেল দিয়ে প্রকাশ করি, এক মিনিট, সরি, মুছে গেছে, নিচের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। আর হলো এখানে আমি এইভাবে বলি যে এই পাশে কিন্তু ডেল পজিটিভ, আর এই পাশে কিন্তু ডেল নেগেটিভ সৃষ্টি হচ্ছে। তা এটা কি মিন করতেছে বলো তো ভাইয়া? ওই যে আমরা আগের স্লাইডে একটু যাই, দেখো এখানে কিন্তু ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ওকে দিয়ে দিচ্ছিল, এই জন্য ম্যাগনেসিয়াম কি হয়েছে? 2+ হয়েছে না? কারণ কি সম্পূর্ণভাবে দুটি ইলেকট্রন সে দিয়ে দিয়েছে, এই জন্য 2+, কারণ ও হারাইছে। আর অক্সিজেন কি গেইন করছে না, এই জন্য ও কি 2-। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এক্ষেত্রে কি হচ্ছে বলো তো ভাইয়া? এক্ষেত্রে কিন্তু পুরোপুরি নিয়ে দিচ্ছে না, জাস্ট এক পাশে চেপে গেছে। এই জন্য কার পাশে চাপছে? বি এর পাশে চাপছে। তো তোমার কাছে মনে হচ্ছে বিটা ইলেকট্রনটা একটু গেইন করলো, মানে পুরোপুরি গেইন করতে পারে নাই, বাট অল্প একটু গেইন করছে। এই জন্য কিন্তু গেইন করা মানে কি? নেগেটিভ না, ওই যে অক্সিজেন গেইন করছিল, এই জন্য তার উপর নেগেটিভ দিয়েছিলাম। তো গেইন করা মানে কি? ইলেকট্রন তার দিকে চেপে যাওয়া, মানে এখানে নেগেটিভিটির অবস্থা সৃষ্টি হওয়া। এই জন্য কি পার্শিয়াল নেগেটিভ, মানে আংশিক। পার্শিয়াল মানে কি? আংশিক বলতে ডেল ইউজ করা হয়, তাহলে ডেল নেগেটিভ। আর এটা কি? ডেল পজিটিভ, কারণ ওর থেকে সরে গেছে। তো তোমার কাছে মনে হচ্ছে ও দান করছে আর ও গ্রহণ করছে, এটা মনে হচ্ছে, তাই না? এবং এটা কিন্তু এইভাবে প্রকাশ করা হয়ে থাকে, এবং এই জিনিসটাকে কিন্তু আমরা বলে থাকি যে পোলারিটি। কি বলে থাকি এটাকে আমরা? পোলারিটি বলে থাকি। এবারে বুঝতে পারছি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে কিন্তু কোনো একটা যোগের মধ্যে কি সৃষ্টি হয়? পোলারিটি সৃষ্টি হয়, মানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, এবং এই ব্যাপারটাকে আমরা কিন্তু পোলারিটি বলতে পারি। তো এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, আমি কি বলতে চাচ্ছি? এখানে কিন্তু আমাদের সেই ব্যাপারটাই ঘটতেছে। এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, তো এখানে দেখো তো আমাদের পরবর্তীতে এই পরক্ষণেই কি দেখা দিবে? হাইড্রোজেন এবং ক্লোরিন
ক্লোরিনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মান 3.0 আর হাইড্রোজেনের 2.1, তার মানে হিউজ ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.1 কিন্তু অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে বন্ধন যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু ক্লোরিনের দিকে হেলে থাকবে। তাহলে ক্লোরিনের দিকে যদি হেলে থাকে তাহলে এখানে কিন্তু ডেল নেগেটিভ, বারবার গামা লিখে বলতেছি, ওয়েট জানি, এটা হবে ডেল নেগেটিভ, আর এটা কি হবে ভাইয়া, ডেল পজিটিভ। তো মনে হবে যে হাইড্রোজেন ছেড়ে দিছে তার ইলেকট্রনটাকে আর ক্লোরিনটা গ্রহণ করে নিছে। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলে থাকি পোলারিটি। তাহলে এখানে ব্যাপারটা যেটা হলো, তাহলে এইটাও কি জারণ বিজারণ বলতে পারি না ভাইয়া? কারণ এখানে ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর না ঘটলেও আংশিকভাবে কিন্তু স্থানান্তর ঘটেছে। তাহলে যদি আংশিকভাবে স্থানান্তর ঘটে তাহলে সেটাকেও আমরা জারণ বিজারণ বলতে পারি রিঅ্যাকশনের মধ্যে, ঠিক আছে? সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এই যে ব্যাপারটা সমস্যা পড়লো বিজ্ঞানীরা এখন, যে তাহলে এইটাকে আমরা কীভাবে এক্সপ্লেইন করবো, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করলো? তাহলে এই জিনিসটার সমাধান খুঁজতে গিয়েই তারা বিজ্ঞানীরা নতুন একটা সংখ্যার প্রবর্তন করলো বা নতুন একটা নিয়মের প্রবর্তন করলো, আইউপ্যাক। তাহলে সেখান থেকে তারা নিয়ে আসলো জারণ সংখ্যা বা জারণ মান রিলেটেড একটা কনসেপ্ট। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি ভাইয়া? এখান থেকে আমরা বলতে পারি যে সমযোজী যৌগের, মানে আমার নিজের ভাষায় বলতে পারি অ্যাকচুয়ালি, এটা মনে রাখার জন্য জাস্ট, যে সবুজ কলম দিয়ে লিখি, সমযোজী যৌগের বেলায় ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর ঘটে না, বরং আংশিকভাবে ঘটে। এই অবস্থায় জারণ বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য জারণ সংখ্যা বা জারণ মানও বলতে পারি, নিয়ম প্রবর্তন করা হয়। তো মানে সহজ হিসাব যে জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা এখান থেকে এক্সপ্লেন করা আমাদের দরকার হলো, যে জারণ সংখ্যা নিয়মটা আসলে কি এবং কেন আসলো। আমরা আশা করি এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে যে জারণ সংখ্যা কথাটা কেন আমাদের গুরুত্বপূর্ণ, জারণ সংখ্যা কথাটা কেন আমাদের আসলো। অনেকের ধারণা হতে পারে যে সমযোজী যৌগ যেহেতু হয়েছে তো সেটা মনে করেন জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না, বা কীভাবে করতেছে আমরা আসলে বুঝতেছি না, কারণ এখানে তো ইলেকট্রনের স্থানান্তর পুরোপুরি ঘটতেছে না। আসলে বা দেখো, ইলেকট্রনের স্থানান্তর ঘটাটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে আসলে ব্যাপারটা কীরকম, হ্যাঁ ইলেকট্রন স্থানান্তরই ঘটতেছে। দেখো এখানে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে না, ইলেকট্রন এখানে স্থানান্তর কিন্তু ঘটতেছে, বাট হ্যাঁ এলিমেন্ট ভিত্তিক ঘটতেছে না। বাট এখানে আমরা সামনে আরও আমরা দেখবো, ক্লিয়ার হবো আমাদেরকে, যে কোনো একটা এলিমেন্ট সে যখন রিয়াকশন করে তো সেই রিয়াকশনে তার ভূমিকাটা কী, সে কি ইলেকট্রন দিয়ে ভূমিকা রাখতেছে নাকি নিয়ে ভূমিকা রাখতেছে, ব্যাপারটা আসলে ওরকম যে সে কি ইলেকট্রন দিয়ে ভূমিকা রাখতেছে নাকি নিয়ে ভূমিকা রাখতেছে। যেমন দেখো এখানে ক্লোরিনের মধ্যে কিন্তু পার্শিয়াল নেগেটিভিটি সৃষ্টি হয়েছে, আবার হাইড্রোজেনের কিন্তু পার্শিয়াল পজিটিভিটি সৃষ্টি হয়েছে। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে হ্যাঁ তারা সমযোজী বন্ধন, বাট তারপরেও কিন্তু তারা পজিটিভ এবং নেগেটিভিটি সৃষ্টি করতেছে। তার মানে এখানেও কিন্তু জারণ বিজারণ বা ইলেকট্রনের স্থানান্তর সম্ভব, মানে ইলেকট্রন এখানেও কিন্তু কী হয়েছে, টানা এক্সট্রা হয়েছে। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এত সহজে এক্সপ্লেন করা যায় না। এখানে আমরা রিয়াকশন পড়বো, রিয়াকশন পড়ার পর আমরা আসলে ইনার মিনিংটা বুঝবো আসলে, যে হ্যাঁ কেন আমরা বলতেছি যে সমযোজী বন্ধনের বেলায় জারণ সংখ্যাটা ইম্পর্টেন্ট, এবং জারণ সংখ্যাটা পড়ে আমরা কিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো বা এক্সপ্লেন করতে পারবো যে সমযোজী বন্ধনের বেলাও আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা দেখতে পারবো। ঠিক আছে, এতটুকু কনসেপ্ট আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমি যে সংজ্ঞাটা তোমাদের দেখাই আর একটু ক্লিয়ার হবে, এই সংজ্ঞাটা একটু খেয়াল করো তোমরা। এখানে আমি কি বোঝাচ্ছি খেয়াল করো। জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা হলো একটি মৌল বা পরমাণুর উপর
কাল্পনিকভাবে আরোপিত এমন একটি ধনাত্মক, কি বলতেছে এখানে কথাটা ভাই, কাল্পনিকভাবে আরোপিত, ঠিক আছে, এমন একটি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, ওই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, আমি আবার উদাহরণটা দিব, সংখ্যা যা একটি যৌগ অন্য পরমাণুগুলোর সাথে সম্পূর্ণত আয়নিক বন্ধন গঠিত হয়েছে, এই ধরনের চিন্তা করে নির্ধারণ করা হয়। অথবা তোমার সহজভাবে চিন্তা করো, যৌগ বা আয়নে কোনো পরমাণু কতটি ইলেকট্রন হারিয়েছে বা গ্রহণ করেছে বলে ধরা হয়, তাই হচ্ছে পরমাণুর জারণ সংখ্যা। তার মানে আমি যদি আজকে হাইড্রোজেন ক্লোরিন দেখি, এখানে কিন্তু আসলে ক্লোরিন পুরোপুরি ইলেকট্রনটাকে গ্রহণ করা নেই, ডেল মাইনাস অ্যান্ড দ্য ডেল প্লাস। কিন্তু আমরা জারণ মান যখন বের করবো, আমরা এখান থেকে ধরে নিই যে ক্লোরিনের কিন্তু জারণ মান হলো -1, কারণ সে ত্যাগ করলে -1 ত্যাগ করবে, আর হাইড্রোজেনে কিন্তু ইজ এ +1, হাইড্রোজেনে কি +1, কারণ কি এই যে ডেল প্লাস, তোমার একটাই প্লাস, মানে একটা ইলেকট্রন সে হারাইছে। তবে এখানে কিন্তু একটা ইলেকট্রন হাইড্রোজেনের আর একটা ক্লোরিনের, তো ক্লোরিনটা নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু সে কিন্তু উল্টা হাইড্রোজেনটাও নিয়ে গেছে, দুজনটাই নিয়ে গেছে, এই জন্য কিন্তু একটা হয়েছে। হ্যাঁ, একটা তো ওদের নিজেরই, ওই জন্য ওইটা তোমরা বলতে পারবে হ্যাঁ 2টা ইলেকট্রন নিয়ে গেছে, তো +2 কেন দিলেন না, বা 2টা ইলেকট্রন নিছে -2 কেন দিলেন না, অক্সিজেন 2টা ইলেকট্রন নিচ্ছিল। খেয়াল করো আমি কথাটা বুঝতে পারছো কিনা, যে এখানে দেখো ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রনে কিন্তু অক্সিজেন নিচ্ছে, এই জন্য অক্সিজেন 2-, দুইটাই ছিল ম্যাগনেসিয়ামের, কিন্তু এখানে কিন্তু একটা হাইড্রোজেনের আর একটা কিন্তু ক্লোরিনের, তো ক্লোরিন যদি ক্লোরিনটা নেয় তাহলে সমস্যা তো নাই, সে হাইড্রোজেনটা এক্সট্রাভাবে নিচ্ছে, এই জন্য মানে একটা ইলেকট্রন নিচ্ছে, এই জন্য ডেল মাইনাস অথবা ডেল প্লাস। আমার কথাটা কিন্তু বুঝো যে জারণ সংখ্যাটা এভাবে হিসাব করা হয় যে ক্লোরিন যেটা, সেই ক্লোরিন কিন্তু ডেল মাইনাস হচ্ছে, কিন্তু যখন আমি তার জারণ মান জিজ্ঞেস করবো, তোমাদের বলতে হবে -1, সম্পূর্ণভাবে স্থানান্তর হয়েছে। ধরে নিতে হবে যে কাল্পনিকভাবে আরোপিত এমন একটি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা যা একটি যৌগে অন্য পরমাণুগুলোর সাথে সম্পূর্ণত আয়নিক বন্ধন গঠিত হয়েছে, এই ধরনের চিন্তা করে নির্ধারণ করা হয়ে থাকে। যে আমরা ধরে নিব যে না আয়নিক বন্ধন গঠিত হয়েছে, এবং এর ইনামিনটা কোথায় লুকায় আছে, ওই যে পোলারিটিতে, যদি পোলারিটি থাকে তাহলেই কিন্তু তাদের মধ্যে জারণ মানের একটা পার্থক্য থাকবে। এখন তুমি যদি চিন্তা করতে এরকম একটা ব্যাপারটা, ধরো যে ক্লোরিন আর একটা ক্লোরিন, এটা কোন মধ্যে বলতো ভাইয়া, ক্লোরিন গ্যাস, তাই না, Cl2। এই ক্লোরিন গ্যাসের মধ্যে চিন্তা করো তো, এই ক্লোরিন গ্যাসের মধ্যে যে বন্ধন যে ইলেকট্রনটা আছে তারা সমাজী বন্ধন করতে না, সমাজী বন্ধন তৈরি করছে, এই যে এটা, এগুলো ডিটেলস কিন্তু তোমাদের আগে পড়ে আসতে হবে। হ্যাঁ, ক্লোরিন 2 কিভাবে সমাজী বন্ধন তৈরি করে, স্বাভাবিক না, কারণ ক্লোরিনের ওর বাইরেও একটা ছিল, ওর বাইরেও একটা ছিল, দুজন মিলে শেয়ার করছে, সহজ হিসাব। তাহলে এখানে কিন্তু কেউ কাউকে টানবে না, কারণ ওরও কিন্তু 3.0, ওরও কিন্তু 3.0, তাই ওদের ক্ষেত্রে কিন্তু জারণ মান 0 হবে, কারণ কেউ কাউকে কিন্তু টানবে না। ওদের ক্ষেত্রে কি হচ্ছে, জারণ মান 0 হচ্ছে, জারণ মান কি হচ্ছে, জারণ মান কি হচ্ছে, 0 হচ্ছে। কথাটা কি এবার ক্লিয়ার হয়েছে ভাইয়া? জারণ মান কথাটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, যে ক্লোরিন এখানে কিন্তু -1, হাইড্রোজেন কিন্তু এখানে +1। কথাটা এরকম যে এটা কেন ইম্পর্টেন্ট তাহলে বলো, যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশনে অংশগ্রহণ করে, তার মানে অবশ্যই ক্লোরিন -1 হয়ে যাবে আর হাইড্রোজেন কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তার মানে দেখো ইলেকট্রন স্থানান্তর ঘটলো না, হ্যাঁ ঘটলো কিন্তু ইলেকট্রন স্থানান্তর। আমি আবার একটু ব্যাখ্যা করে বুঝাই, যেমন খেয়াল করো, যদি আমি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি পানির মধ্যে ডুবাই দিই, বা আমরা সবাই জানি মোটামুটি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, মানে অনেক শক্তিশালী একটা অ্যাসিড, যখন তুমি তাকে পানির মধ্যে দিবা তখন সাথে সাথে সে ভেঙে যাবে, ভেঙে কি হয়ে যাবে, হাইড্রোজেন প্লাস হয়ে যাবে আর ক্লোরিন মাইনাস হয়ে যাবে। তো এখানেও কিন্তু আসলে ইলেকট্রনের স্থানান্তর ঘটলো, কি হলো, ইলেকট্রনের স্থানান্তর ঘটছে না, অবশ্যই কিন্তু আছে, এখানে সমযোজী বন্ধন ছিল, বাট তাও কিন্তু তার ইলেকট্রনের স্থানান্তর ঘটছে। ক্লোরিন পুরোপুরি নিয়ে গেছে, হাইড্রোজেন কিন্তু পুরোপুরি হারায় ফেলছে, এটা পানিতে দেওয়ার পরে হবে এটা, ঠিক আছে, আর নর্মালি তার এইভাবে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে কনসেপ্টটা আমরা আশা করি বুঝতে পারছি, যে সমযোজী বন্ধন হওয়ার পরেও তাদেরকে কেন আমরা কনসিডার করতেছি অ্যাজ এ জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে, আমরা সামনে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আপাতত ক্লিয়ার হয়েছে আশা করি। এখানে দেখো আমাদের কেন তড়িৎ ঋণাত্মকতা ইম্পর্টেন্ট, এটা আমি বুঝালাম, ঠিক আছে। এই জিনিসটা অনেক 9, 10 বোঝানো হয় না, এই জন্য আমাদের সারা জীবনই জারণ বিজারণ কনসেপ্টটা একদম পুরো মানে অস্পষ্ট থেকে যায়। আমরা সামনে আরও ক্লিয়ার করবো, হ্যাঁ, ইন্টারমিডিয়েট উঠবা তখন আরও ক্লিয়ার হবে, বাট আপাতত এতটুকু জেনে রাখতে হবে তোমাদেরকে, যে জারণ সংখ্যাটা কিসের বেসিসে আসছে। জারণ সংখ্যাটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য কিন্তু আসছে, আয়নিক হলে দরকার ছিল না আমার, বা সমযোজী যৌগের বেলা কিন্তু আমাদের এই জিনিসটা দরকার আছে, কারণ সমযোজী যৌগে তোমাকে দেখে বুঝতে হবে যে ক্লোরিন -1 হবে, হাইড্রোজেন +1 হবে, রিয়াকশন করলে আর কি। রিয়াকশন অবস্থাতে এখনো ইলেকট্রন স্থানান্তর হচ্ছে না, বা সে যদি রিয়াকশন করে তখন এইভাবে তারা বিক্রিয়াটা করবে। এবং দেখো এখানে জারণ মান কিন্তু 0, কারণ এখানে কিন্তু টানার মধ্যে কেউ নাই। এখন আমাকে বলো তো, যে আয়নিক যৌগ যেটা আছে তুমি সেটা তো এক্সপ্লেন করতে পারবা, এই ক্ষেত্রে কিন্তু জারণ মান কত হবে, +2 হবে না, আর এই জারণ মান কত হবে, -2 হবে। এখন কিন্তু তুমি আয়নিক যৌগের ক্ষেত্রেও কিন্তু ব্যাখ্যা করতে পারবা জারণ মান কনসেপ্টটা, আশা করি বুঝতে পারছেন।
ঠিক আছে। জার্মান মানটা কি? জার্মান মান হলো একটা কল্পিত সংখ্যা। কল্পিত বলতে হ্যাঁ, কাল্পনিক বলতে আমরা আসলে এটাই বুঝাচ্ছি যে সমযোজী হোক বা আয়নিক হোক। কাল্পনিক বলতে তো অনেক কাল্পনিক না বা জটিল কোনো সংখ্যা না। কাল্পনিক বলতে একটা সংখ্যা, যে সংখ্যাটা আসলে আমরা সবসময় ধরে নিব যে আয়নিক যোগের বেসিসে ধরে নিব আর কি, যে প্লাস মাইনাস হচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্ট আমরা জাস্ট এটা বলতেছি। সংখ্যাটা তুমি চাইলে নিচেরটা দিবা, পরীক্ষা আসলে এটা বেশি পারফেক্ট মনে হচ্ছে, এটা দিও, কোনো সমস্যা আমাদের এখানে নাই। এখন আসো আমরা সামনে যাই। ঠিক আছে, জারণ সংখ্যাটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা জারণ সংখ্যার আচ্ছা এই জিনিসটা একটু লিখে দিই তাহলে তোমাদেরকে, যে জারণ সংখ্যাটা আমরা কিসের বেসিসে মানে কীভাবে বের করবো এই জিনিসটা মনে রাখবা। দুটো লাইন একটু লিখে দেবো পরীক্ষার মধ্যে বা পরীক্ষা খাতার জন্য লিখে দেবো আমরা আগে। হ্যাঁ, এখানে আমরা এটা এক্সপ্লেন করেছি। ঠিক আছে, এবার আসো আমি লিখি, দুটো লাইন লিখি। যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে, পূর্ণ অথবা আংশিক দুটো কিন্তু বলতেছে, পূর্ণ বা আংশিকভাবে, তো পূর্ণ বলছে কার জন্য? আয়নিক যোগের জন্য। আংশিক বলছে কার জন্য? সমযোজী যোগের জন্য। পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে বা হারায়, ত্যাগ করে বা হারায় ততটি পূর্ণ ধনাত্মক চার্জ হয়। ঠিক আছে, ততটি। যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে বা হারায় সে পরমাণুতে ততটি পূর্ণ ধনাত্মক চার্জ হয়। কারণ ত্যাগ করা মানে কি? ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ধনাত্মক চার্জ হওয়া না? অবশ্যই ধনাত্মক চার্জ হওয়া। আর এই ভাইস ভার্সা কি হবে বলতো? যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ করে বা অর্জন বা ত্যাগ করা মানে গ্রহণ করা বা লাভ করে সে পরমাণুতে ততটি পূর্ণ ঋণাত্মক চার্জ হয়। আশা করি আমরা এতটুকু নিয়ম বুঝতে পারছি, যে নর্মাল নিয়ম আর কি। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সমযোজী বন্ধন ছিল, বাট ও ডেল মাইনাস ও ডেল প্লাস, এই জন্য ওর +1 ধরে নিব, ওটা -1 ধরে নিব। এই নিয়ম, এটাই কিন্তু আমাদের জারণ সংখ্যা নির্ণয়ের নিয়ম। আমরা আরো ডিপনেসে ঢুকবো যে আসলে এগুলো কি মিন করতেছে। আচ্ছা, আমরা সামনে আরো আস্তে আস্তে বুঝবো আসলে এগুলোর গুরু মিনিংটা আসলে কি এবং সঠিক মিনিংটা আসলে কি। তাহলে কেন জারণ মান আমাদের বের করা গুরুত্বপূর্ণ এবং জারণ মানটা আমরা নির্ণয় করলাম, সেগুলো আশা করি আমরা বুঝতে পারছি। যে জারণ মানটা কেন আসলো, জারণ সংখ্যা নিয়মটা কেন আসলো, সেগুলো আমরা আশা করি সবাই মোটামুটিভাবে বুঝতে পারছি, এবং জারণ মানটা কি মিন করতেছে সেগুলো আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাস হবে জারণ সংখ্যা নিয়মের জন্য কতগুলো নিয়ম আমাদের দরকার আছে। জারণ সংখ্যা বের করার জন্য বা কোনো একটা মৌলের বা কোনো একটা যৌগের জারণ সংখ্যা কীরকম হবে বা কিসের বেসিস আমরা এগুলোকে ভাগ করবো, সেইগুলোর উপরে আমাদের নেক্সট ক্লাসটা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নেক্সট ক্লাসটাই, এবং সেখান থেকে তো আমাদের পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে। আজকে পর্যন্ত আমাদের ছিল বেসিক জারণ বিজারণ কি এবং নিয়মগুলো আসলে কীরকমভাবে আসতেছে। তো সবাই আশা করি বুঝতে পারছি। এবং যদি কোনো সমস্যা হয় বা তোমাদের কোনো কনসেপ্টে আবার সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং সেই কনসেপ্ট নিয়ে আমি দরকার হলে আরও ক্লাস দিব। হ্যাঁ, সারা জীবনই এই প্লেলিস্ট করা থাকবে, এবং এই প্লেলিস্ট কখনই বন্ধ হবে না। যখনই যে কোনো সমস্যায় বা যে কোনো প্রবলেমই তুমি পাবা বা নতুন কোনো কনসেপ্ট তোমাদের দরকার হবে, জাস্ট কমেন্ট করে দিবা, আমরা ইনশাল্লাহ এটা চেক করবো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।